বসেছেন। আমাদের ক্ষুধা বেশি, চীনের মাইমাং হইমা বেশি, যার ফলে চৌন বই বরৌনি ইচ্ছা মতো ব্যবহার খাই মানুষ। মুসু আমাদের চাইতে শক্তিশালী, মিশিক জিনিসটাই শক্তিশালী, অথচ মুসু মিশিক চৌ পালাও বরণ চৌ ব্যবহার খাইও। ঠিক অমহায় চৌ সংগঠিত না হওয়ার কারণে, আমরা সংগঠিত না হওয়ার কারণে এবং সামান্য ব্যক্তি স্বার্থের কারণে আমরা শোষিত হয়েছে, শাসিত হয়েছে। আর কতদিন বারবার এই উপজাতিদের স্বার্থ রক্ষার জন্যে, এক্সিস্টেন্সের জন্যে আন্দোলন হয়েছে। আন্দোলনগুলি কেন সফল লাভ করতে পারে নাই? আমরা সত্যিই কি সংগঠিত? এলিট গ্রুপ যারা লেখাপড়া জানে, চাকরি করেন, ছেলে মেয়েদের বাইরে পড়ান, কেউ শিলংয়ে, কেউ দিল্লিতে, কেউ কলকাতায়, এখন ইংলিশ মিডিয়ামে পড়ান। এই যে গণ্ডি, এই যে সেলফ সেন্টারনেস, ব্যক্তি স্বার্থ নিয়ে যে আমরা নিজেদের মধ্যে গণ্ডি করে রেখেছি, তার ফলে আমাদের এই ব্যর্থতা। আমি বারবার বলি, যে কোনো একটা উদ্দেশ্য, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন। আন্দোলন বলতে আমরা তো বিচ্ছিন্ন হতে চাই না, আমাদের স্বাধিকার রক্ষার জন্য। আমরা ষষ্ঠ তফসিল পেয়েছি, জেলা পরিষদ পেয়েছি, কি লাভ হয়েছে আমাদের? ছিল, তাতে অনেক কিছু করা যেত, অনেক কিছু করার স্কোপ আছে, কিন্তু আমাদেরকে করতে দেওয়া হয়নি। আমি অবাক হয়ে যাই, গত বছর মিজোরামে পুই না লাই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ইলেকশন, লাই কত ওখানে 15 থেকে 20,000। তাদের একটা ছোট্ট, তাদের জন্য একটা অটোনমি দেওয়া হয়েছে মিজোরামে। এই 10-15 হাজার অটোনমি লাইদের ইলেকশনে ক্যাম্পেইন করতে গিয়ে এক ডাক বাংলায় রাত্রিবেলায় শুলাম, পরের দিন সকালে উঠে দেখি যে ডাক বাংলার কাছে একটা অফিস অফ দ্য রেভিনিউ অফিসার, লাই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। হোয়াট এ স্ট্রেঞ্জ, অদ্ভুত। 15,000 লোকের একটা ডিস্ট্রিক্ট কাউন্সিল, তারা এই তহসিল অফিস না, রেভিনিউ অফিসারের অফিস তাদের আছে, রেভিনিউ তারা কন্ট্রোল করে। আর আমাদের এখানে প্রায় 15 লাখ উপজাতিদের এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, আমাদের তহসিল পর্যন্ত নাই। স্কোপ আছে, আমাদের দেওয়া হয়। প্রথমেই আমি আগেও বলেছি এবং এটার উদাহরণ দিয়েছি, পেপার দিয়েছি, মহারাজার কাছেও দিয়েছিলাম। সেই 2000 সালে 9টা ডিপার্টমেন্ট ডেপুটি ডাইরেক্টর র্যাঙ্কের অফিসারকে এডিসির আন্ডারে দেওয়া হয়েছিল। গভর্নর সই করে, অ্যাপ্রুভ করে, গেজেট নোটিফিকেশন করে এই 9টা ডিপার্টমেন্ট দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত সেই 9টা ডিপার্টমেন্টের কোনো খবর নাই। এইখানে এডিসি আছে কিসের জন্যে? ভিলেজ কাউন্সিল কিসের জন্যে? হওয়ার কথা ছিল ভিলেজ কাউন্সিল, এটাকে করা হয়েছে ভিলেজ কমিটি। এই কাউন্সিলে পাস করে এবং ভিলেজ কমিটিকে ব্লকে থ্রো করা হয়েছে। আমি সিএমকে বলেছি, আপনার কাউন্সিলে আবার বিল আনেন, যেই কাউন্সিলগুলি বা কমিটিগুলি ব্লকে থ্রো করা হয়েছে, এটা আবার এডিসিতে
রিটার্ন করা হোক, রিফান্ড করা হোক। বিল করেন, বিল পাস করেন, তারপরে যদি না দেয় আমরা আন্দোলন করব। আজকে এডিসি আছে, অথচ এডিসির সমস্ত কাজ ব্লক করছে। তো এইভাবেই তো আমাদেরকে বঞ্চনা করা হয়েছে। এই এডিসি, আমি একটা সংস্কৃতির একটা উদাহরণ আছে, পণ্ডিতরা বলে গেছেন, পুস্তকথা তু যা বিদ্যা পরহস্তগতম ধনম কার্যকালে সমুৎপন্নে নসা বিদ্যা ন তদ্ধনম। বিদ্যা পুস্তকে আছে, আমার কাছে তো নাই, তাহলে এই বিদ্যা কি কাজের? আমি যখন ক্লাসে পড়তাম, স্কুলে পড়তাম, তখন এক শিক্ষক আমাকে একটা গল্প বলেছিলেন যে এক ব্যক্তি বিরাট বিরাট আলমিরা করে বিরাট বিরাট বই কিনে রেখেছেন। উনি পড়তে জানেন না, কিন্তু বই কিনে রেখেছেন। তার কি লাভ? টাকা পয়সাও ধনরত্নও যদি আমার ধন আরেকজনের কাছে গচ্ছিত থাকলে সময়ে যদি আমি এই ধনটা না পাই, আমার কি কাজ হবে? এডিসিকে ঠিক এইভাবে করে রাখা হয়েছে, পঙ্গু করে রাখা হয়েছে। এডিসির ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে রাজ্য সরকার। তার জন্য আমাদের আন্দোলন করতে হবে। এবং যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, আমার কাছে পেপার এভিডেন্স আছে, আমি কিছু আপনাদের দেখাই। এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য দেশের কোথাও হয়েছে নাকি? কাকে বিভ্রান্ত করা হচ্ছে? রবীন্দ্রনাথ ভিলেজের সবাই বাজুবন রিয়াং আমার জ্যাঠাতো ভাই হয়, মারা গেছেন। দীর্ঘদিন উনি পার্লামেন্টের সদস্য ছিলেন। পার্লামেন্টে একবার ওনার ছবি বেরিয়েছে, পার্লামেন্টের ভেতরে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। আর এখানে ত্রিপুরায় আছে, কি সুন্দর একটা বিবৃতি দিয়েছেন যে এডিসিকে নিয়ে কখনো রাজ্য হয়েছে, এরকমগুলো ব্যাপার আছে ত্রিপুরাতে বা ভারতে। এইবার দেখেন গেজেট অফ ত্রিপুরা, পার্লামেন্টে আজকে যে আমরা মিজোরাম বলি, মিজোরাম একটা স্টেট, এই মিজোরাম ডিস্ট্রিক্ট কাউন্সিল ছিল, অ্যামেন্ডমেন্ট করে এই মিজোরামকে স্টেট করা হয়েছে। মিজোরাম ডিস্ট্রিক্ট কাউন্সিল যদি স্টেট হতে পারে, আমাদের ত্রিপুরা যে ডিস্ট্রিক্ট কাউন্সিল স্টেট হবে না, বাজুবন কোথায় পেলেন এটা? উনি কনস্টিটিউশন পড়েছেন অনেক। বাজুবন বাবুরা দীর্ঘদিন এমপি থাকেন, সংবিধান পড়েন না, কনস্টিটিউশন পড়েন না, অথচ কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করে এখানে লেখা আছে ডিজুলিউশন অফ মিজো ডিস্ট্রিক্ট কাউন্সিল। ডিজুলিউশন অর্থ বুঝেন নি? সবাই বুঝেন, খতম করে দেওয়া, অর্থাৎ মিজো ডিস্ট্রিক্ট কাউন্সিলটা নাই, শেষ করে দিলাম। মিজো ডিস্ট্রিক্ট কাউন্সিলটা এখন হয়েছে রাজ্য। আমরা কি মিজোরামকে ডিস্ট্রিক্ট কাউন্সিল বলি নাকি? ত্রিপুরা ভাগ করে নতুন রাজ্য গঠন করা অসম্ভব, জিতেন বাবু। আরে জিতেন বাবু, ত্রিপুরা আরেকটা রাজ্য দিতে হয়, জিতেন বাবুর কোনো অসুবিধা আছে নি? একই কথা আমি বলতাম। আমরা যখন শিখ শিডিউল দাবি করেছিলাম, তখন আমাদের এত সংগঠনের শক্তিশালী ছিল না, শক্তি ছিল না, এইরকম জনবল ছিল না। ফলে আমরা শুধু ডিস্ট্রিক্ট কাউন্সিল দাবি করেছি, যেটা সংবিধান ছিল না, হয়েছে। তখন তারা আমাদের বাধা দিয়েছেন। বাজুমন বাবু তখনও কি বলেছেন? আমার উঠানে এসে, আমার ঘরে এসে, আমাদের রিয়াং ভাষায় একটা প্রবাদ, ওই শ্যামলফা গৌরীশঙ্কর ইয়াং না এডিসি সাইম মুসি লেতাতে এমফু গাইনাই না বকারো বুফু মাসানাই। বাহ, এটা শুনতে খারাপ লাগলেও প্রবাদটা আছে। তারা এইভাবে আমাদের নিন্দা করেছে, তিরস্কার করেছে, ক্রিটিসাইজ করেছে, তারপরে এডিসি হয়েছে। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা উপজাতিরা, আমি নিজেকে বলছি, আমি নিজে গাধা, কাউকে বলবো না, আমি নিজেই গাধা বলবো।
আমি শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা আমি। কেন? দাঙ্গায় কারা মারা গেছে? যারা যুব সমিতি আন্দোলন করে 6 শিডিউল দাবি করেছিল। দাবি করেছিল কারা? যুব সমিতিরা। মারা গিয়ে কষ্ট করে দাঙ্গা হয়ে। পিসিসির প্রেসিডেন্ট ছিলেন অশোক ভট্টাচার্য, বিধানসভার এমএলএও ছিলেন। উনি কি বলেছিলেন? বিধানসভায় দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী এডিসি দিতে পারে, 6 শিডিউল চালু করতে পারে, চালু করুক না, এডিসিকে আমি মাথায় করে বঙ্গোপসাগরে নিয়ে ফেলে আসব। এইসব বিরোধিতা সত্ত্বেও এডিসি হয়েছে। কারা এনেছে? ত্রিপুরার 50%ই ধরুন বা 60%ই ধরুন উপজাতিরা, যারা তখন যুব সমিতি করত। 84 ইংরেজিতে এডিসি হলো, 85-তে হলো নির্বাচন। ক্ষমতায় যাওয়ার কথা কার? আজকে আমি মহারাজাকেও সাবধান করে দিচ্ছি, আমরা গ্রেটার ত্রিপুরা পাবো হয়তো, বা অন্য কোনো ফর্মে হয়তো পাবো। ইলেকশন হবে, দেখবেন যে বিজেপি ক্ষমতায় অথবা সিপিএম ক্ষমতায়। তা আমি গাধা না, আমি শুয়োরের বাচ্চা না, আমি কুত্তার বাচ্চা না। কেমন ধরনের চিন্তাধারা আমাদের, মানসিকতা চিন্তা করেছে। আর একটু মাথায় একটু সহানুভূতিতে থাকা উচিত। যারা মারা গেছে, আন্দোলন করেছে, কষ্ট করেছে, এই আগরতলায় আইন অমান্য করতে গিয়ে আমার উপজাতি মায়েরা বিভৎস অবস্থায় পুলিশের দৌড়ানি, টিএসআরের দৌড়ানি, এই নর্দমায় পড়ে এইরকম আন্দোলন হয়েছে। এডিসি হয়েছে, ইলেকশন সিপিএম ক্ষমতায়। কি অদ্ভুত লাগলো আমার কাছে, নিজের কাছেই লজ্জা লাগে এইসব বলতে। তারাই বলছেন পৃথক রাজ্য হবে না, করা যাবে না। আরে ভাই, আমরা বাঙালি, এটা তো সবারই জানা। আমি এখানে কাটিং আছে, আমি আর খুঁজছি না। বাঙালিস্তান গর্বই গর্ব স্লোগান আছে না, যত সিধে নাম। আমরা বাঙালি স্লোগান সিধেছে বাঙালিস্তান গর্বই গর্ব। আরে জিতেন বাবু, তাদের বিরুদ্ধে একটা কথা কন না, বাজুবুল বাবুরা বলুন না, শম্ভুলাল বাবুরা বলুন না। না, বই বাঙালিস্তান গর্বই গর্ব হিয়ে মিছিল খেব, আন্দোলন খেব, সংগঠন খেতে বলে মুসাফু সালাইয়া চংচিনি নিজের জাতি, নিজের বুথই শাসানি সাধিকা নিবা বই যখন শাখা বড় সে বিরোধী বাঁচাও। একটু আগে যা বলা হয়েছে এটা ঘটবে ভবিষ্যতে। উনাই রম রমে মাহা মাহা শাসন মা খেলাই নাই আবনি দিন সব হইলে চিনফ। তাকুরাও বুকুরাও ভারতবর্ষ, বিশ্ব, ত্রিপুরা তো সাধারণ ব্যাপার। বলি রাজনৈতিক পরিস্থিতি যত তাহলে হাতের মুঠায় এখন প্রত্যেকের ফোনে ফোনে এইসব ঘটনা বলে এইসব কিছু আছে। লাস্ট ঘটনা মণিপুর, এটা অ্যানালাইসিস করেন। জাস্ট ফর এক্সপেরিমেন্ট, মণিপুরে প্রথম এক্সপেরিমেন্ট এইভাবে করে সইবাই সইবাই লাইরিয়ে মুসুবাই মুসু খাইলাইরিয়ে ব্রোবাই ব্রো বুলাইরিয়ে চৌ ক্ষমতাও তো আনলো। এবং মণিপুরও যদি সাকসেস হোক, মণিপুরে সাকসেস হলে সেকেন্ড টাইম ত্রিপুরা লিখে রাখুন। আমি বলছি মণিপুরে প্রায় 1002 গির্জা ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে। জাস্ট এক্সপেরিমেন্টাল। আরো সাকসেস সঙ্গে ত্রিপুরা সোফাই নাই। তারপরও খ্রিস্টানরাও ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, ও দুঃখ হয়। আরে অ্যাটলিস্ট খ্রিস্টানরা তো ছাড়তো তাদের। প্রমোদ রিয়াং খ্রিস্টান, এইরকম বহু খ্রিস্টান নেতা আছে বিজেপির তলে।
বস নুয়াব মণিপুরের ঘটনা নুয়া এরা ভাবে এইখানে মৈতি এবং কুকিদের মধ্যে লড়াই না বাবা এটা রাজনৈতিক লড়াই একটা এক্সপেরিমেন্ট এইভাবে লড়িয়ে দিয়ে সাকসেস হলে ত্রিপুরা নাই সাউথ দেখ তবে সাকসেস হবে না এই ত্রিপুরাতে দাঙ্গা ঘটানো হয়েছে দ্বিতীয়বার দাঙ্গা করার জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে আমি আবার বাঙালি ভাইদের তাদেরকেও নমস্কার জানাই তাদেরকেও শ্রদ্ধা করি দ্বিতীয়বার আর দাঙ্গা হয়নি প্রথমবার হয়েছে কেউই বুঝতে পারেনি দাঙ্গার ঘটনা এখানে সময় নেই আমি বলতে পারি এবং বিধানসভায় দাঁড়িয়ে যারা দাঙ্গা করেছে প্রকৃতপক্ষে তাদেরকে চোখে চোখ রেখে আঙ্গুল দেখিয়ে বলেছি তোমরাই দাঙ্গা করেছ মন্ত্রী এমএলএ শুনছে দাঙ্গানি প্রচারক আবু সব মুই আছে থিপে আদালে বুমু সালিয়া এই ভাতখোলা বাজার অভিগঞ্জ বাজার বরপাথরি বিলুনিয়া আমি তখন যুব সমিতির সম্পাদক তখন তো বিলুনিয়া সব শান্তিবাজার এক ছিল যুব সমিতি প্রচার করতে গিয়ে আমি অভিগঞ্জের বাজারে গেছিলাম ওইখানে অভিগঞ্জের বাজারে সন্ধ্যাবেলায় বিকালবেলায় চা খেতে বসলাম আমার সঙ্গে গুণধরও ছিল গুণধরকে খুন করা হয়েছে সিপিএম আমলে তো অপর পারে মিটিং হচ্ছে অভিগঞ্জ বাজার স্কুলে প্রাইমারি স্কুলে মন্ত্রী ছিলেন আমি নাম বলছি না কিন্তু বিধানসভা ওনাকে ধরেছে চেপে যে বক্তৃতা দিয়েছেন আমার বিধানসভায় আমি বলেছি একটু স্পষ্টভাবে হুবহু তবে এখানে নোট আছে কিনা আমি জানি না প্রথমে ককবরক ভাষায় কারণ এখানে রিয়াং ত্রিপুরী এবং বাংলা আর কেউ দেয় পরে এটাকে আবার বাংলা ভাষায় সাইদেমান তোমরা জানো উপজাতিরা রাত্রে ঘুমায় না আরে যিনি বলছেন তিনি কি জাতি উপজাতি বলতে উনি বুঝিয়ে চাইছেন ত্রিপুরা উপজাতি যুব সমিতি কেন সারা রাত মাইরং শুয়ো ইয়ংফের শুয়ো আমি আমার মায়েদের জিজ্ঞেস করি এখন কত বছরের ঘটনা 80 সনের দাঙ্গা আজকে থেকে প্রায় 20 আর 23 43 বছর অর্ধশতক আমার মায়েরা এখনো চিরা দুখতে জানে কিনা বলুন ট্রাইবেল মেয়েরা ইয়ংফের শুরু ইয়ংফের শুয়ো মাইরং শুয়ো চাল তৈরি করে চিরা ধুকে কি করে বড় বড় ডোলবাসের চুঙ্গা বস্তা করে ওই জঙ্গলে রাখে কেন এই তো সর্বনাশ একজন ট্রাইবেল মন্ত্রী হয়ে যে কথা বললেন শুনতে আমার বুক কাঁপে বলতে আমার বুক কাঁপে বাঙাল কাঁদত বাপরে শাসন তৈরি প্রতি একটু দরদ করে দেয় ওয়াই সাতাই নাই ফৌ যুব সমিতির মাইরং ইয়ংফের সুবেদ ব্লমতে মানে এইভাবে সারা ত্রিপুরার যে পেট্রোল ঢেলে দিয়েছিলেন ওরা আর সেই বান্দাইয়ের সামান্য ঘটনা আমাদের বাজার বয়কট ঘটনা প্রোগ্রাম ছিল বাজার বয়কট কোনো একটা প্রোগ্রাম কোন একটা আন্দোলন এই আন্দোলনকে ঘিরেই দাঙ্গা সৃষ্টি করে দিয়েছে মান্দাইতে তখন মানুষ হঠাৎ করে বুঝতে পারে নাই কিন্তু পরবর্তী সময়ে তেলামুরায় এবং আমাদের এই বিশ্রামগঞ্জেও দাঙ্গা সৃষ্টি করার জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছিল সিপিএম আমলে কিন্তু হয় নাই আর কোনোদিন দাঙ্গা হবেও না কারণ মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের রেজাল্ট হলো 1980 সালের দাঙ্গা তা আমরা সেই জায়গায় দাঁড়িয়ে তখনও যদি আন্দোলন করতে পারি তখনও যদি সংগঠন করতে পারি এখন পারবো না কেন আর আমাদের কাছে আমাদের সামনে কি আছে হিমালয় চিনি বিষকাম হিমালয় পর্বত তাহলে ঘৃণায় কেন ভয় করব তখন তো হিমালয় পর্বত ছিল না তারপর তো আমরা আন্দোলন করেছি হয়তো মরেছে অনেকে এখন হিমালয় পর্বত থাকার পরেও কেন ভয় আপনাদের ফাই পাইতে যত তাহলে টিসিএস অফিসার বড় চাকরি করেন বিজেপিতে বড় নেতা মন্ত্রী এমএলএ কিচ্ছু বিপদ যখন আসবে এমএলএ কেউ বাঁচবে না তো সেই জন্যই আং যত্ন কাবো বখা থির খাইদে
উদ্দেশ্য ঠিক খাইদে ইংরেজি একটা প্রবাদ তো বাংলা ভাষা নাই সিংহ যদি বা যে কোনো ব্যক্তি হোক দুইটা খরগোশের পেছনে যদি দৌড়ান এটা ইংরেজির প্রবাদ একটা খরগোশ সে ধরতে পারবে না নট এ সিঙ্গেল হেয়ার খরগোশ বাংলানি উকলাও যদি जों खाब्रुंखे माक्सा खरगोशफोर जों रमायाव नाय मासानो नाये खाब्रेना नाय এখন তো ইউটিউবে সব দেখানো হচ্ছে এখানে সিংহ শিকার করানো দেখা হয় বাঘ শিকার করানো দেখা হয় অনেক কিছু দেখা হয় সিংহ শিকার যখন করে বাঘ যখন শিকার দেখেননি বিরাট পশুর মানে দল সব পশুকে নিয়ে কি দৌড়ায় না একটা পশুকে নির্দিষ্ট করে সে দৌড়ায় এবং শিকার করে অবচিন মাও নাই একটা উদ্দেশ্য মাও নাই উদ্দেশ্য কে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড যতদিন না পর্যন্ত গ্রেটার ত্রিপুরা ল্যান্ড আমরা পাচ্ছি আমাদের আন্দোলন থামবে না এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের দেহে আমরা ছাড়ব জিনিস ভাই মাও নাই রিসেন্টলি আমার দাদা রামপদ বাবু বিধায়ক মহাশয় আগে বলতেন বন্দুক লাঠি ধর্মান্তরিত জনজাতিদের এসটি সুবিধা বাতিল করা হোক আবার রামপদলে পয়সা দে বুইয়া দে তাহলে যাইতে বড়াও বড়াও ঘরের শত্রু বিভীষণ বাইরের শত্রু রাবণকে বধ করতে পারত না যদি বিভীষণ শত্রু না হয়ে যেত চীনের শত্রু সে বড়াও আইডেন্টিফাই খাইতে পারো না চিহ্নিত খাই দে ফিউচার উইল স্পিক সামথিং ফর দ্যাম বাংলাদেশ যুদ্ধের সময় কি হয়েছিল রাজাকার বাহিনী ভারত স্বাধীনতার সময় হয়েছে এরকম ইংরেজের পক্ষে কিছু কাজ করেছে আজকে তাদের শাস্তি হচ্ছে হবে ইতিহাস এটা কোনোদিন কাউকে মাফ করে না জাতির বিরুদ্ধে যদি লুঙ্গ আর তোকে জাতির বিরুদ্ধে যদি লুঙ্গি ষড়যন্ত্রটাকে জাতি নুন ক্ষমা খাইয়া ইতিহাস কোনোদিন ক্ষমা খাইয়া আমাদের অ্যাপ্রিহেনশনকে ওভার ফ্লাকসেশন অফ পপুলেশন চীনে অ্যাপ্রিহেনশন বা জনসংখ্যা বৃদ্ধি বাহাইকে বৃদ্ধিও 50 বছর আগে চৌ 7 কোটি 6 কোটি তাবো 10-12 কোটি হা আর বড়াবো চৌমাই বাহাতই 10-12 কোটি বড়াবো তাবুকে বড়াও জিনিসটাই 3 গুণ হা বচিনে অ্যাপ্রিহেনশন তো আর আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারি না চৌ সামাইয়া দেয় অথচ আসামের মুখ্যমন্ত্রী মহামান্য হিমন্ত বিশ্ব শর্মা তবে পরে খেলেরও illegal settlers planning to grab power in Assam by 2050 chief minister আসামের জন্ম হয়েছে কবে সেই জন্মলগ্ন আসাম সৃষ্টি হওয়ার জন্মলগ্ন থেকে আসাম তো আগে ছিল নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এখন আসাম হয়েছে মিজোরাম নাগাল্যান্ড ইত্যাদিতে হয়েছে ত্রিপুরা কিন্তু তখন আসামের সঙ্গে ছিল না এই বহু বড় ঘটনা আসাম যখন প্রথম আসাম রাজ্য হিসাবে ইনিগ্রেট করা হয় মুখ্যমন্ত্রী কে ছিলেন অসমিয়া সেই 50 বছর আগে এখনো কে মুখ্যমন্ত্রী আছেন অসমিয়া তারপরও তারা অ্যাপ্রিহেন্ড করছে যে বহিরাগত বাইরের থেকে যারা আসছে আমাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সংখ্যাগরিষ্ঠ হয়ে তারা আসামের শাসন ক্ষমতা ক্যাপচার করবে গ্রেপ করবে চুপ সাবাই আব কারণ গণতন্ত্র সংখ্যার উপর নির্ভর করে জনসংখ্যালঘু খাইজাক 2011 ni সেন্সাস রিপোর্ট তাও অংখালিয়া তাই আসল জনসংখ্যা বৃদ্ধি ওই আমাদেরকে এখনো দেখানো হয়
1991-এর সেন্সাসটা আমরা পাই এখন, অন্য কোনো বছরের সেন্সাস দেওয়া হয় না। তখনের যে হিসাব 37 লক্ষ, আমরা কত 12 লক্ষ, বাদ বাকি কারা? কিন্তু ত্রিপুরার জনসংখ্যা কি এখন 37 লক্ষ? আগরতলার জনসংখ্যা কত দেখানো হয় সরকারি হিসাবে তখন? 1 লাখ। আমার মনে হয় এখন 10 লাখের উপর হবে আগরতলা। আবারও ক্রিসে সেন্সাস রিপোর্ট অংখারিয়া বাহাইকে রাষ্ট্র ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা ন গ্রেপ খেবে চৌন হাইকে খ্লাইতম রাজ্যপাল দীনেশ নন্দন সহায় চুঞ্জত সিনিও সবাই জানেন, হয়তো চাইরো স্লিমে আমাদের এখানে মহামান্য রাজ্যপাল ছিলেন। তিনি কি বলে গেছেন? ত্রিপুরার উন্নয়ন নিয়ে বিহারের সেমিনারের সময় তিনি বলেছিলেন, অস্তিত্ব বিলোপের শঙ্কা থেকে এই উপজাতিরা হাতে অস্ত্র তুলে নিয়েছে। রাজ্যপাল সহায় খুব অন্যায় বলেছেন, খুব অন্যায় দেব। অথচ এইটা নিয়ে কি হইচই, অর্থাৎ হক কথা বন্ধু বেজার, সত্য কথা যারা বলে তাদের প্রতি সবাই বিরক্ত হয়। বিজেপি এখন কি করেছে? টু রেজিস্ট দ্য ডিমান্ড অফ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, 7 কথা সমাজ। এটা আবার কোন সমাজ? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ন রেজিস্ট খেনব 7 কথা সমাজ ইয়ে দেখলাই লেখা বিজেপি। যেইভাবে 6 শিডিউলের দাবিতে যুব সমিতি আন্দোলন করেছিল, তখন কি হয়েছিল? আমরা বাঙালি সৃষ্টি করেছিলেন নিপেন বাবু, ফান্ডিং সহ সব কিছু। তা 7 কথা সমাজকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের বিরুদ্ধবাচারী স্মরণ রাখবেন এবং প্রত্যেকটা খবর জোগাড় করে রাখুন। ওই তো বাঙালিস্তান চাই, আমরা বাঙালি, পত্রিকাতে দেখো। আমরা তো মিথ্যা কথা বলছি না, কোনো বানব ছায়া কি পুরো বাঙালিস্তান চাইমিও। আরে বেটা, তোমার পশ্চিমবঙ্গ আছে না, আর এখানে বাঙালিস্তান দরকার কেন? উপজাতিদের বিরুদ্ধে উপজাতিরা আমাদেরকে কি করবে? শোষণ করবে। বাংলাদেশ থেকে যারা আসছে তারা এখানে বাঙালিস্তান চায়। তোমরা বাংলাদেশে গিয়ে বাঙালিস্তান দাও, আন্দোলন করে চাও, আমরা সাহায্য করব বলেছি তাদের। ওইখানে তো সাহস করে না, গুতানি খাইব। এইখানে ত্রিপুরার উপজাতিরা সরল, বসে থিওরি, বসে ফিলসফি। চৌখেবা আসছো তাই সাম আং গাদা, আং ওক, আং মুসুক, আং পন, আং সই অমাহাই পজিশন দंसे চং বাংলাদেশান সাইব মুয়া সাময়া। বাংলাদেশে প্রায় বাংলাদেশান সাইবিয়া এখন তো প্রায় 1.5 কোটি 2 কোটির মতন বাঙালি আছে বাংলাদেশে। চাক না একটা আঞ্চলিক পরিষদ? না, ওইখানে চাইতে পারতো না। এইখানে বাঙালিস্তান লাগে। তো অনেকক্ষণ বললাম, আমাকে খুব কম সময় দেওয়া হয়েছে। শেষে আমি আরেকটু 2-3টা কথা বলি। কাজ করতে গিয়ে আমরা ঢিলামি করি। আমি শুধু এইখানে আমি রাজনীতি করে আজকে 1967 থেকে, যখন থেকেই টিউজের সৃষ্টি তখন থেকে আমি আছি। প্রত্যক্ষ রাজনীতিতে আমি এসেছি 88-এ বিধায়ক হয়ে। তো আমাদের মধ্যে একটু ঢিলামি, আরে আজকে না কালকে করব, এইভাবে আমাদের কাজ আমরা ডিলে করি। দলের থেকে হোক, সংগঠনের তরফ থেকে হোক, উপরের নেতার তরফ থেকে যেইগুলো নির্দেশ গেলে সঙ্গে সঙ্গে আমাদের এটা এক্সিকিউট করা উচিত, তৎপর হয়ে সেটা কাজ করা উচিত, সেটাকে সম্পন্ন করা উচিত। আমরা এটা করি না, যার ফলে সংগঠন দুর্বল হয়ে যায়। এই ব্যাপারে আমি আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত সন্ত কবির, তিনি কি বলেছিলেন? কাল করোসো আজ কর, আজ করোসো আব, কব কেয়া হোগা ভাই করনে না পাইতো। আমি বাংলায় বলছি, কালকের কাজ আজকে করিবে, আজকের কাজ এক্ষুনি করিবে, মুহূর্তে প্রলয় হইয়া যাইতে পারে কখন কি করিবে।
রাবণকে নিয়ে একটা প্রবাদ আছে, রাবণের এমন ক্ষমতা, ইনি স্বর্গে সিঁড়ি দিতে পারতেন এবং দিতেনও, কিন্তু আজ না কাল, কাল না পরশু করতে করতে সিঁড়ি দেওয়া হলো। এই উদ্দেশ্যটা আমি এই জন্যই বলেছি, আমাদের মধ্যে কর্মীদের মধ্যে যেন এই স্লেগনেস কোনো অবস্থাতে যেন না হয়, তাও তাও। সুতরাং আমাদের তৎপর হতে হবে, আরও বেশি সংগঠিত হতে হবে। আরে খালি মহারাজার দিকে চেয়ে গিয়ে আমাদের উদ্দেশ্য সফল হবে? সবাই মহারাজা, সবাই ওয়ারিয়র বলি না আমরা, সবাই যোদ্ধা। তো শেষ কথা বলে, লিডার, আমরা মহারাজাকে আমাদের লিডার মানি। আমি ওনাকে প্রশংসা করছি না, ওনাকে খুশি করার জন্য বলছি না, বাস্তব যেটা বলছি। সেই সংস্কৃতির কথাই যাই আবার, ইন্দ্রও হবি লঘুথাং জাতি স্বয়ং প্রখ্যাপিতের গুণই। ইন্দ্রও যদি নিজ মুখে নিজ গুণ কীর্তন করে, তার ইন্দ্রত্বেও কিন্তু লঘুতা প্রাপ্ত হয়, এটা শাস্ত্রে লেখা আছে। নেতাকে, আমরা সবাই নেতা নেতা চিৎকার করি, সবাই নেতা না। নেতা জন্মায়, নেতা তৈরি করা যায় না। নেতাজি সুভাষ জন্মেছেন, কেউ তৈরি করেনি নেতাজিকে। নেতাজির জীবন একটু বলে ছোট বয়সের কথা। কটকে জন্মগ্রহণ, বাবা সেখানে অফিসার ছিলেন, বাংলা জানতে না, অথচ বাঙালি, কারণ ওইখানে জন্ম, ওইখানেই পড়াশোনা। তো যখন 9-এ উঠে তখন কলকাতায় বদলি তার বাবা। নেতাজি আসলেন, কলকাতা স্কুলে ভর্তি হলেন, বাংলা পরীক্ষা দিলেন, 9-এ প্রথমে 0। বাঙালি ছেলে, বাংলা পরীক্ষা 9-এ 0। এই তো বেচারা চেততে গেল, সবাই হাসতে লাগলো। বার্ষিক পরীক্ষায় বাংলায় 100-তে 100। কিভাবে সম্ভব? আমরা কি পারবো না? চুমাইয়ে দেব না, 100-এ 100। নেতার 10 গুণ আপনারা যাচাই করেন, আমি নাম বলবো না, কাউকে উদ্দেশ্য করে বলছি না, কিন্তু আমাদের কাছে যিনি আমাদের মূর্তিমান হয়ে দাঁড়িয়েছেন, আমি হিমালয় বলছি এই জন্যে, যে এত বড় সাহস, এত বড় হিম্মত দিয়ে কেউ এতদিন দাঁড়ায়নি। গুণগুলি আমি ওনার কাছে পেয়েছি এবং আমি এটা বলবো, এটা শাস্ত্রের কথা। নেতাকে ত্যাগ যার আছে, সহনশীলতা যার আছে, মমত্ববোধ যার, নির্ভীক, আপোষহীন, সিংহের মতো পরাক্রমী, নির্লোভ, উদ্যমী, দূরদর্শী এবং বিপর্যয়ে, যে কোনো দুর্যোগে মানে ভেদকারী, এটাকে ভেদ করতে পারে, তিনিই হলেন নেতা। আমরা নেতা নেতা করে চিল্লাইলে নেতা হইত না। আমি নিজেকে কোনোদিন নেতা বলি নাই, নেতা স্বীকারও করি না। সারা রাস্তা এখানে বুধুবাবু আছে, সাবরুম থেকে আগরতলা পর্যন্ত পয়দলে আমরা পদযাত্রা করেছিলাম শান্তির জন্যে। সাবরুম স্কুল থেকে আমি আগরতলা পর্যন্ত হেঁটেছি। বোতলায় এসে দেখেছি আমরা পেছনে পড়ে গেলাম। আগরতলার কতিপয় আমার নিজের নেতা, সামনে গিয়ে ফটোগ্রাফারের সামনে। এরা নেতা নয়। সুতরাং এইরকম নেতা কেউ হবেন না, কারাকারি করবেন না ফটো তোলার জন্যে, মুখ দেখানোর জন্যে, বুক ফুলানোর জন্যে। কোনো কারাকারি দরকার নাই, পিছনেই থাকেন, কাজ করেন। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলিষু কদাচন, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ষষ্ঠ অধ্যায়ে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলিষু কদাচন। কর্মে তোমার অধিকার, অর্জুনকে বলেছিলেন। ফলের জন্য কোনো চিন্তা করবেন না। কাজ খাই দেয়, সামনে তা দেয়, কাজ করেন, ফলের জন্য কোনো চিন্তা করবেন না। কি ফল হবে? ভগবান ফলও দেবেন, কোনো অবস্থাতে আপনাকে বঞ্চিত করা হবে না। নমস্কার সবাই।